আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, আজকের আলোচনায় থাকছে বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরতে চান। আরো থাকছে দেশে ইসলামিস্টদের উত্থান এবং নগর নিরাপত্তায় পাকিস্তানের আমাদের রাষ্ট্রমন্ত্রী। দর্শক চাইলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। চলুন শুরু করি। আমাদের সাথে আজ যুক্ত আছে বিশ্লেষক শেখ ফরিদ ও রাশেদ হায়দার। আপনাদের দুজনকে এই আমজনতার আজকের লাইভে স্বাগত জানাই। ফরিদ ভাইকে দিয়েই শুরু করি। ফরিদ ভাই, রয়টার্সের সাথে এক সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ডিসেম্বরেই তিনি বাংলাদেশে ফিরতে চান এবং একরকম ডেডলাইন দিয়ে রেখেছেন। এর আগে তিনি সাধারণত ইমেইলে বা অন্যভাবে সাক্ষাৎকার দিতেন। এবার কিন্তু ইমপ্রুভ হয়েছে, তিনি সরাসরি রয়টার্সের সাথে ফোনে কথা বলেছেন। ফরিদ ভাই, আপনার কাছে প্রশ্ন, ডিসেম্বরে কি আদৌ শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসা সম্ভব বর্তমানে দেশের রাজনীতি এবং আইন শৃঙ্খলার যে পরিস্থিতি রয়েছে এর আলোকে? ফরিদ ভাই। ধন্যবাদ আপনাকে, সেই সাথে আপনার দর্শকদের এবং আমাদের আমাদের যে আলোচক রয়েছেন, সহকারী আলোচক, সহ আলোচক না, মূল আলোচক, তাকে ধন্যবাদ। এবং আপনি তো আমার আগেই দিবেন, কারণ তার প্রতিবেশী হলো আদম ব্যাপারী ইউনূস, তার প্রতিবেশী হলো ল্যাংটা সুলেমান, পিনাকি ভট্ট। তারা দেখে তো ভয় পাবেন, এই জন্য আমার আগে দেন, ওটা বুঝতে পারছি। তাদের বিপদ বলে আমি পড়ি। যাই হোক, এখন কি করব? কি যেন বলে যে পড়েছি মোগলের হাতে, খানা খেতে হবে এই সাথে, তা খাইলাম, কি আর করা যাব। আপনি যে কথাটা বলেছেন, রয়টারে যে সাক্ষাৎকার জননেত্রী শেখ হাসিনা দিয়েছেন, সেটা আমরা এখন, শুধু আমরা না, সারা পৃথিবীতে, বাংলাদেশ ও সারা পৃথিবীতে, এটা প্রথমে দক্ষিণ এশিয়া আলোচনার বিষয় ছিল, গত 24 ঘন্টায় সারা পৃথিবীতে এটা আলোচনার বিষয় হয়েছে। আমি ভাবছিলাম যে এটা শুধু হয়তো আমেরিকার আলোচনা হবে, ব্রিটেনে আলোচনা হবে, ইউরোপ, পরে দেখি ল্যাটিন আমেরিকায় তো আলোচনা, তার মানে সারা পৃথিবীতে। কিন্তু এর মধ্যে কিন্তু আরেকটা খবর আছে। আমাদের ওই যে একটা বাইটটা হুজুর আছে না, পেদানি নাকি মেদানি নাকি সাদানি, ওই যে 36 ইঞ্চি 35 বছরের শিশু বক্তা, সে কি বলেছে জানেন? রয়টার কোথাকার কোন রয়টার, এদের রেজিস্ট্রেশন নিষিদ্ধ করতে হবে। কোন সাংবাদিক, তার রেজিস্ট্রেশন নিষিদ্ধ করতে হবে। কিরকম বুঝতেল, বুঝতে পারছেন তো? রয়টারের সাংবাদিকের সে রেজিস্ট্রেশন নিষিদ্ধ করবো। কে বলেছে? ওই লিল্লাখোর মেদানি নাকি পেদানি, মানে যারা আওয়ামী লীগের লিল্লা খেয়ে এতদিন টিকে ছিল। এই 17 বছর যে সমস্ত মৌলবীরা আওয়ামী লীগের নেত্রীর ফাঁসি চায়, আওয়ামী লীগ নিষিদ্ধ চায়, ছাত্রলীগ নিষিদ্ধ চায়, এদের হাত থেকে কত টাকা নিয়েছে আর কত দাওয়াত খেয়েছে রে ভাই! আরে বাপরে বাপ! এক এক মৌলবীর পেট, গর্দান, পশ্চাৎ দেশ ফুইলা ময়মনসিংহে পাউরুটি হয়ে গেছিল। তারপরও শেখ হাসিনার ছাত্রলীগ, যুবলীগ এদের ফাঁসি চায়। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। আবার রয়টারের সাংবাদিকতা নিষিদ্ধতা চায়, যে তার রেজিস্ট্রেশন বাতিল হোক। বাবারে বাবা, এত জ্ঞান! আমরা তো বুঝতে পারি নাই। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। আপনি বলেছেন শেখ হাসিনার ফিরে আসা সম্ভব হবে কিনা। আমি যদি আপনাকে উল্টো প্রশ্ন করি, কেন সম্ভব হবে না? আমি জানি আপনার উত্তরটা আমি দিই, আপনি দিবেন সেনাবাহিনী আছে, আপনি জানাবেন পুলিশ আছে, আপনি জানাবেন তারেক রহমানের সরকার আছে, শেখ হাসিনাকে আসতে দিবে না। আমি যদি আপনাকে প্রশ্ন, শেখ হাসিনা কেন আসা সম্ভব নয়, তাহলে আপনি বলবেন তিনি তো এখন ভারতে আছেন। আপনাকে যদি প্রশ্ন করি যে শেখ হাসিনা তো আসতে পারবেন, তিনি বলবেন হেলিকপ্টার দিয়ে তো তাকে আনা যাবে না, কারণ বিমানে তাকে ল্যান্ড করতে দিবে না, হেলিকপ্টার ভারত সরকার দিতে পারে না। তাহলে কেমনে শেখ হাসিনা আসবে? এই তো আপনার প্রশ্ন। মানে আমি যদি আপনাকে প্রশ্ন করি, উত্তর আপনি এগুলোই দিবেন। তারপরে আমার 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 প্রিয় আলোচক রাশেদ হায়দার ভাই বলবে বাংলাদেশে জঙ্গি মৌলবীও আছে, এটাও বলবেন, কোনো সন্দেহ নাই, এগুলো সবই সত্যি। কিন্তু তার চেয়ে বড় সত্যি হলো, এটা শেখ হাসিনার নিজেরও দেশ, তার বাপেরও দেশ। কে তাকে আশাটা ঠেকাবে? আমি তো এটা বুঝতে উঠতে পারতেছি না। আমি মনে মনে চেয়েছিলাম যে ঘোষণাটা দিয়ে বসুক, এবং দেখবেন এটা বলার আগেও আমি বলছিলাম যে আওয়ামী লীগের আসলে ঘোষণা দেওয়া উচিত। যাই হোক, বেটার লেট দেন নেভার। 18 মাস, 20 মাস, 22 মাস পরে আমরা একটা ঘোষণা পেয়েছি, এবং সেই ঘোষণা সরাসরি নেত্রীর মুখ থেকে। ভায়া না, এমন না যে রাশেদ হায়দার ভাইকে বলেছে, এমন না যে আমাকে বলেছে, আপনাকে বলেছে, বা আওয়ামী লীগের নেতাদের বলেছে, তারা বলেছে, ঘটকালি করেন নাই, সরাসরি। তাও আবার কি বাংলাদেশের পত্রিকাকে বলেন নাই। কারণ বাংলাদেশের সাংবাদিক খালেদ মহিউদ্দিন বলছে 1 কোটি টাকা দিলেও তিনি তার সাক্ষাৎকার ছাপবেন না। কি আর করার? শেখ হাসিনা বড়ই মনে দুঃখ পেয়েছে, সে 1 কোটি টাকা দিলেও ছাপবে না। 10 টাকা দামের খালিদ মহিউদ্দিন ঠিকানা পত্রিকায় গেছে, যার কোনো ভ্যালুই নাই, তারা 1 কোটি টাকা দিলেও ছাপবে না। তাই আর কি করবে, মনের দুঃখে রয়টারকে সাক্ষাৎকার দিয়েছে। আর কি একটা আজব ব্যাপার, রয়টারকে সাক্ষাৎকার দেওয়ার পরে সারা বাংলাদেশ তো চলে যায়, দক্ষিণ এশিয়ায় চলে, সারা পৃথিবীতে চলে গেছে, তা আবার মাগনা, টাকা পয়সা দিতে হয় নাই। যাই হোক, সেটা অন্য বিষয়। যেটা আমি বলতেছিলাম, আমি বারবার বলে থাকি যে পৃথিবীতে যদি কেউ, বাংলাদেশে নয় শুধু,
পৃথিবীতে যদি কেউ বলতে সাহস পায় বা যার যোগ্যতা আছে, বৈধতা আছে, যে এটা আমার দেশ, আমার বাপের দেশ, আমরা ৩ জন এখানে যারা আছে, আমাদের যারা দর্শক রয়েছেন, তারা বলতে পারবে বাংলাদেশ আমার বাংলাদেশ। কিন্তু বা আমাদের বাংলাদেশ। শেখ হাসিনাই একমাত্র ব্যক্তি যিনি বলতে পারেন এটা আমার বাবার দেশ এবং আমার দেশ। এবং বলতে পারেন আমার বাবাই দেশ তৈরি করেছে। এটা যদি বলেন একেবারে ভুল হবে না। যদিও তার পিতার জন্য, তার বাবার জন্য অনেক মানুষ আত্মাহুতি দিয়েছে, এটা সত্য। তার বাবার অনেক সহকারী ছিল, এটা সত্য। লক্ষ, লক্ষ মুক্তিযোদ্ধা তার সহকারী ছিল। লক্ষ, লক্ষ বুদ্ধিজীবী, হাজার, হাজার, শত, শত বুদ্ধিজীবী তার পক্ষে ছিল। কোন সন্দেহ নেই। এটা স্বীকার। কিন্তু তার বাবার দেশ এটা তিনি বলতে পারেন। আর কেউ পারবে না। সম্ভবও না। তাহলে সেই শেখ হাসিনাকে আপনি ঠেকাবেন। এটা হলো একটা যুক্তি। আরেকটা যুক্তি আমি দেই যে কেন শেখ হাসিনা ফিরে আসা অসম্ভব নয়, সম্ভব। আমি এই বক্তব্যটা দিয়ে শেষ করব। আমি রাশেদ হায়দার ভাইয়ের বয়ান খুতবা শুনবো, যাতে সওয়াবটাও হয়। তো শেখ হাসিনা আরেকটা কারণে ফিরবে না, এই কারণে যে বাংলাদেশে তার মিনিমাম ৫ কোটি নেতা, কর্মী, সমর্থক মিলে, ভোটার মিলে ৫ কোটি মানুষ আছে। যে মানুষের জন্য ৫ কোটি সমর্থক আছে, সেই মানুষ বাংলাদেশে আসবে না, তো ও একা থাকবে? যার ৫ কোটি সমর্থক ফালায় চড়ায় দিলে আছে, সে থাকবে না, তারেক রহমান থাকবে। যার ৫ কোটি নেতা কর্মীর সমর্থক আছে, সে বাংলাদেশে থাকবে না, ওই সাদা শকুন জামাতের গোলাম তারা থাকবে, গোলাম ইবনে গোলামেরা থাকবে। যার ৫ কোটি সমর্থক আছে, সে বাংলাদেশে, তিনি বাংলাদেশে থাকবেন না, আমার ভাবির পোলারা, অনুরোধের আসলে এমপি তারা থাকবে। এটা কি হয়? হয় না। তার জন্য শেখ হাসিনা আসবেন। এটা আপনাকে অফিসিয়ালি বক্তব্য দিলাম আরকি। অফিসিয়ালির বাইরে, অফিসের বাইরে যে বক্তব্য, হায়দ্রাবাদ আগে শেষ করেন, তারপরে আবার আসতেছি। ধন্যবাদ আপনাদের। শোনা যাচ্ছে না? ভাই, হায়দার ভাই আপনি শুরু করেন। আপনি, আমি প্রশ্ন করি আপনাকে। আপনার কথা শোনা যাচ্ছে না। আপনারা, আমি প্রশ্ন করি ওনার পক্ষ থেকে, সময় নষ্ট, উনি যখন আসবে আসবেই। সেটা হলো যে শেখ হাসিনা বাংলাদেশে আসবেন, এটা কি করে সম্ভব বলেন? প্লিজ। ধন্যবাদ ফরিদ ভাই এবং দর্শক শ্রোতা মণ্ডলী যারা শুনছেন, আমাদের মুরব্বী ফরিদ ভাই তো এতক্ষণ বললেন, আর ওনার পরে আর কি বলার আছে? তো আমার একটা কথা বলার আছে। একটা গান ছিল, শুনতাম, এটা বেশিরভাগ গাইতো বামেরা। হ্যাঁ। থাকিলে ডোবাখানা হবে কচুরি পানা, বাঘে মহিষে খানা একসাথে খাবে না, ওমরি স্বভাব তো কখনো যাবে না। তো যারা এখনো শেখ হাসিনারে চিনে নাই বা জানে না, তারা জানেও না যে শেখ হাসিনার স্বভাব কি। জি, জি। উনি যখন যেটা বলছেন, তো বলছেন, ওইটা পৃথিবীর হাজার কোটি টাকার শক্তি দিয়েও ঠেকানোর কারো সম্ভব হয় না। ফরিদ ভাই যেটা বললেন যে আমরা বলি ও আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার দেশ, এই দেশ সেদেশ, এগুলো বলি। আমরা কিন্তু কইতে পারি না আমার বাপের দেশ। শেখ হাসিনাই বাপের বেটি, কারণ ওনার বাবার ডাকে এই দেশ স্বাধীন হয়েছে। তার মানে এই দেশ দিয়ে গেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যে বাড়ি তৈরি করে দিয়ে গেল। ধরেন আমার বাবা আমাদের একটা বাড়ি তৈরি করে দিয়ে গেল, আমরা সব ভাই বোনে মিলে কি কয়, আমার বাপের বাড়ি। ভাগ হয়, এক এক ফ্লোর এক একজনে পায়, কিন্তু তারপরেও কইতে হয় যে এটা তো বাপের বাড়ি। বইনের আয়া কয় যে এটা তো আমার বাপের বাড়ি আছে, তোরা ভাগে পাইছো স্যার। কিন্তু আমরা তো ভাগে পাইছি একটু একটু, কিন্তু মূল দেশ তো শেখ মুজিবের, মূল দেশ শেখ হাসিনার। ৩০ লক্ষ শহীদ হয়েছে ওনার ডাকে, ৭ কোটি মানুষ যুদ্ধে নামছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ডাকে। এক নেতার এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই মিছিল করে নামছিল। উনি আসবে না, আসবে কারা? কথাটা কিন্তু ফরিদ ভাই খারাপ করে, উনি আসবে না তো আসবে কারা? তার মানে আমি আমার বাপে বাড়ি টাড়ি বানাই দিল, আমরা ভাই বোন কেউ আইতে পারতাম না, আর আমার ওই যে খালতো ভাই মামতো ভাই যার কোনো ব্লাড রিলেশনই নেই, তারাই থাকবো ভাই, আমার মামু বাড়ির লোকজন আয়া থাকবো? তা তো হইতো না। বাপের বাড়ি বাপ বানাই দিছে, বাপের ডিএনএ আমার শরীরে আছে, আমার মার আত্মীয় স্বজনের শরীরে নাই। সুতরাং এই জায়গায় আমরা যেমন একটু যাইবোটাকে, শেখ হাসিনার বাপের তৈরি, বাপের ডিএনএ ওই দেশে, এই দেশে শেখ হাসিনাই আসবে। ফরিদ ভাই যেটা বলছে ঘোষণা, ফরিদ ভাই এটা 2 বছর সময় নিছে, দেয় নাই। উনি বলছে আমি আসবো, তোমরা প্রস্তুত, আসবো প্রস্তুত। প্রথম বলেই দিছে এবার যে ডিসেম্বরে আসবো। এই যে ডিসেম্বরে আসবে বলছে, এই ডিসেম্বরে আসবে। একমাত্র একটা জায়গায় ঠেকাই দিতে পারে, সেটা হচ্ছে বাংলাদেশে যদি কোনো যুদ্ধ বাইধা যায় না, পাইকার আয়া ধরেন ব্যাপক বোমাবাজি কইরা মায়ানমারের লগে একটা যুদ্ধ বাজাই দিল, তাইলে হয়তো হইতে পারে। তা নাহলে শেখ হাসিনা ডিসেম্বরে ঢুকবেনই। দেখতে থাকেন ডিসেম্বর পর্যন্ত আরো কি কি হয়, শান্ত মাথায় দেখেন, বুঝে যাবেন ইনশাল্লাহ। বিফলে মূল্য ফেরত, আপনাদেরকে বিফলে মূল্য ফেরত দিয়ে দিব। ফরিদ ভাই মূল্য ফেরত দিবে বিফলে। রাইট। ফরিদ ভাই শুনতে পাচ্ছেন? মাসুদ ভাই এখন শুনতে পাচ্ছেন? মনে হয় শুনতে পাচ্ছে না। আমার দ্বিতীয় প্রশ্ন, আমি আপনাকে একটা প্রশ্ন করি। জি বলেন। আমাদের যে কষা জাহিদ আছে না, জি, পারা যায়। জি,
পাঠা জাহিদ সে পত্রিকাতে, যেহেতু আমি আপনার ফটো কার্ডটা সরাসরি এখানে তুলতে পারবো না, কারণ আমার সেই পরিমাণ অ্যাক্সেস নাই, যার কারণে যে সে কষা জাহিদ একটা বিবৃতি দিছে আজকে। আমি আজকে আপনাকে এইটা এইভাবে দেখাই, এই যে জি 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 বলেন, এখন পড়ে শোনান, হ্যাঁ, এখন পড়ে শোনান। লেখছে দেশে খারাপ কিছু করার সক্ষমতা আওয়ামী লীগের নেই। আমার কথা হচ্ছে যে আওয়ামী লীগ তো খারাপ দল না, তাহলে খারাপ কিছু করার সক্ষমতা কেন আওয়ামী লীগের থাকবে? ও এটা দিয়ে কি বুঝাইতে চাইছে, আপনার কি মনে হয়? ওই যে বললেন ওটা কষা জাহিদ, আর আমি তার নাম দিয়েছি পাড়া জাহিদ। আগে ছিল মান্না ভাইয়ের পেতিপাড়া, এখন তিনি হয়ে গেছেন তারেক রহমানের পাড়া। সে যে কি বলছে সে নিজেই জানে না। আওয়ামী লীগের খারাপ কিছু করার ক্ষমতা নেই, তা আওয়ামী লীগ খারাপ কিছু তো করবেই না, ক্ষমতা থাকলেই কি না থাকলেই কি, আওয়ামী লীগ খারাপ কিছু কেন করতে যাবে? এবার আসে আসলে তিনি বুঝাইতে চেয়েছে এই কথাতে যে আওয়ামী লীগ ক্ষমতা দখল করতে পারবে না, মিছিল মিটিং করতে পারবে না, এটা জাহিদ পাড়ার বয়ান। জাহিদ পাড়ার ভোট কয়টা ছিল সে এখন যে প্রতিমন্ত্রী? যদি জাহিদ পাড়ার ৫টা ভোট না থাকার পরেও যদি সে প্রতিমন্ত্রী হইতে পারে, তাহলে ৫ কোটি ভোট যার আছে সেই শেখ হাসিনা কি আবার এসে প্রধানমন্ত্রী হতে পারবে না? আমরা কি সেই দেশে গিয়ে রাজনীতি করতে পারবো না? জাহিদ পাড়ায় এখনো সে যে মন্ত্রী হয়েছে, তার এলাকায় যাই না দেখি তার পিছে কয়টা লোক ঘুরে। আর আমরা তো এমপিও না, মন্ত্রীও না, তো দূরের কথা আমি কোনো শেখ কোনো নেতাও না। আমি গেলে কতজন লোক থাকবে? জাহিদ পাড়ার বাড়ির লোক আমার সাথে থাকবে, তার এলাকায় গেলে আমার পাশে আসবে, আমার সাথে কথা বলতে। জাহিদ পাড়ার জন্য যাবে না। আমরা যেখানেই যাব, আমরা এমপি হই না মন্ত্রী হইলেও তো পরের কথা। আমি শেখ ফরিদ, আপনার রাশেদ হায়দার, আমরা বাংলাদেশের শুধু ঢাকা না, যে কোনো উপজেলার যে কোনো বাজারে গিয়ে দাঁড়াইলে অন্তত ১০ জন লোক এসে দাঁড়াবে, এবং ওই ১০ জন আমাদের বলবে যে ভাই আমরা স্যার বিল দিতে গেলে দিতে দিবে না। জাহিদ পাড়া তো মন্ত্রী হয়েছে, যাক না দেখে তার পিছে কয়জন করে আমরা দেখি একটু। তো তাহলে কি এরকম জাহিদ, তাহলে আপনার কথায় আমি যদি বুঝলাম জাহিদ পাড়া বুঝাইলে তো খারাপ কিছু বলতে মানে সরকার গঠন করতে হ্যাঁ, পারবে না, এটা সে বা বুঝাইছে। ইলেকশন, সে তাহলে বুঝাইছে। ইলেকশন আর সরকার গঠন করা একটা খারাপ জিনিস। হ্যাঁ, এটাই তার কাছে খারাপ। এটা তার কাছে হয়তো খারাপ জিনিস। যেমন সে তো খারাপ কিছুই করেছে। কারণ সে সাল্লাই কুত্তার নাম বাঘা। কোথাকার কোন কষা জাহেদ পাড়া জাহেদ, পেতি পাড়া জাহেদ। হঠাৎ করে মান্না ভাইয়ের জুতা টানা, ব্যাগ টানা, থলি টানা বাদ দিয়ে হঠাৎ করে তারেক রহমানের প্রতিমন্ত্রী হয়ে গেল। আমরা তো ঢাকা শহরে থেকে আন্দোলন করেছি। আর তারা তো কোনোদিন ওইরকম কিছু দেখি নাই। ন্যূনতম পক্ষে যদি তারেক রহমান মান্না ভাইকে প্রতিমন্ত্রী মর্যাদার বা মন্ত্রী বানাইতো, এমপি বানাইতো, বা তাকে যদি সরকারের উপদেষ্টা বানাইতো, তাও একটা কথা ছিল। কিন্তু রুচিরও তো একটা ব্যাপার আছে ভাই। যে যা খায়, আমগর এলাকার এক লোক আছে। তার এলাকায় আমার বাসায় বেড়াইতে আসছে। তো হঠাৎ করে দেখি কি আমার বাসায় সে বসে না। মানে সকালেই চলে যায়। আবার রাতে একবার চলে যায় হঠাৎ করে। তো আমি বললাম, ভাই আপনি বিড়ি সিগারেট খাবেন আমার ঘরে খান। কয় না ছোট ভাই তুমি তো বিড়ি সিগারেট পছন্দ করো না, তাই যাই। আমি বললাম তাই নাকি? ভাবলাম তাই। পরে যাই দেখি ঘটনা তা না। ঘটনা হইলো সে আমার বাসায় যেহেতু ইংলিশ কমোড উত্তরায়, তো সে তো টয়লেট করবে হইলো, তার দরকার হইলো বাংলা কমোডে। বাংলা কমোড। সেটা তো আমার ঘরে নাই। সে চলে যায়। সে গাড়ি ভাড়া দিয়ে, সে রিক্সা ভাড়া দিয়ে, সে অটো ভাড়া দিয়ে সে টয়লেট করে আসে। এটা তো আর আমি জানি না। এটা আবিষ্কার করলাম ৪ দিন পরে। ঠিক আছে? কারণ আমার বিবি সাহেবের আবার একটা বাতিক আছে। মানে তার কাছে আপনি যত বাথরুম পরিষ্কার করেন, তার কাছে ওটা গন্ধ করবই। কিন্তু আমি দেখি গন্ধের কথা বলে না। তখন আমার সন্দেহ হইছে। তার পিছে, পিছে একদিন গেছি। গিয়ে দেখি, কারণ আমার তখন ডাউট হলো যে নিয়মিত যায়। একটা মানুষ যখন নিয়মিত যায়, তো আমি সারা পৃথিবীর মানুষ মনে করে আমি হলাম সবচেয়ে বড় বোধাই, সবারই বিশ্বাস করি। তো আমি শেখ ফরিদ যে রাশেদ ভাইয়েরও বিশ্বাস করি না। আমরা তো মাসুদ ভাইয়েরও বিশ্বাস করি না। কারণ বাপ রাজনীতি করা লোক। এটা তো আর জানে না। কারণ আমার উস্তাদ জসীমউদ্দিন মন্ডল শিখাইছে, পৃথিবীতে কাউরে বিশ্বাস করবা না। সবারই বিশ্বাস করবা কিন্তু কাউরে করবা না। আমার উস্তাদ তো জসীমউদ্দিন মন্ডল, কমরেড জসীমউদ্দিন মন্ডল। তার কাছে শিখেছি। বঙ্গবন্ধু কিন্তু এই ভুলটা করেছিলেন। বঙ্গবন্ধু বেশি বিশ্বাস করে কি ফেলেছে। ফরিদ ভাই, জি, বলেন। তো আমাকে আশা করি শোনা জি, যাচ্ছে। এইবার বলেন। জি, জি, জি। আমি জি, রাশেদ ভাইকে আপনার প্রশ্ন করেন। রাশেদ ভাই ওখানে আরো ৫ মিনিট সময় দিয়ে পরে আমার কাছে আসেন। কারণ আমি রাশেদ ভাইকে প্রশ্ন করছি। রাশেদ ভাই উত্তর দিয়ে আবার আমার প্রশ্ন করছে। সুতরাং আপনি রাশেদ ভাইকে যে রাশেদ প্রশ্ন ভাই করছেন, আলোচনা করেছে, আমি শুনেছি। আচ্ছা আমি আরেকটা বিষয় রয়েছে, সেটা হলো শেখ হাসিনার কিন্তু জীবনের ঝুঁকি আছে, এটা তিনি ফিল করেন। এবং ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে যে মামলা, সেই মামলার রায় হয়েছে ফাঁসি। এখন এই সিচুয়েশনে তিনি দেশে ফিরে আসলে আসলে পরিস্থিতিগুলো কোথায় গিয়ে দাঁড়াবে? আদৌ কি পরিস্থিতি তিনি কন্ট্রোলে রাখতে পারবেন? কিংবা আমি বোঝাতে চাই যে সরকারের সাথে বা অন্য তৃতীয় কোনো পক্ষ সমঝোতাকারীদের সাথে কোনো আলাপ আলোচনার মাধ্যমেই কি তিনি ফিরছেন? নাকি নিজেই ১/১১ যেভাবে ফিরে আসছেন সেভাবেই চলে আসছেন রিস্ক নিয়ে? ফরিদ ভাই। আমাকে প্রশ্ন করছেন? জি। জি, ধন্যবাদ আপনাকে।
আমার মনে হয় তিনি কারোর সাথে সমঝোতা করে আসতেছেন। তিনি সমঝোতা করার মানুষ না। তার যে রাজনৈতিক চরিত্র, তিনি সমঝোতার মধ্যে তিনি যাবেন না। কারণ সমঝোতাই যদি করতেন, তাহলে তো তিনি আগেই সমঝোতা করতে পারতেন, ক্ষমতা থেকে তো তার পতনই ঘটতো না। তিনি যদি জো বাইডেন সাহেবের কথাটা মেনে নিতেন যে তাদের একটা বন্দর দরকার, সেন্ট মার্টিন দরকার, চিটাগাং বন্দরের কর্তৃত্ব দরকার বা করিডোর দরকার, তো তখনই তো তিনি আপোস করতেন। তো তিনি এখন আপোস করে সমঝোতা করে মরার জন্য দেশে আসবেন, তখন তো তিনি ক্ষমতায় থাকতে পারতেন পুরো 5 বছর। তিনি তো করেননি। সমঝোতায় তিনি আসবেন এটা আমার মনে হয় না। তিনি সমঝোতা করার মানুষ না। তিনি ভুল সিদ্ধান্ত নিলেও তিনি সমঝোতা করার মানুষ বলে আমার, তাকে নিয়ে আমি 5 বছর যাব। আবারও বলি এই 2 বছর আমি শেখ হাসিনাকে নিয়ে গবেষণা করেছি। ক্ষমতায় থাকতে 3 বছর। আমি যতটুকু পেয়েছি তিনি সমঝোতা করার মানুষ না। তার বহুবিধ সমালোচনা থাকতে পড়তেই পারেন আপনি। তার নীতি তিনি নিজেও বলেছেন যে একটা দল দীর্ঘ সময় ক্ষমতায় থাকলে তার ভুল ত্রুটি হতে পারে। তেমনি একটা ব্যক্তিরও ভুল হতেই পারে। তিনি তো ফেরেশতা না। তিনি তো দেবতা না। তার তো ভুল হইতেই পারে। আমাকে ক্ষমতা দিলে কি আমার ভুল হবে না? এই যে আমরা অনেক কথা বলি, আমাদের কি ২-১ টা কথা ভুল হয়ে যায় না? বলতে গিয়ে আমরা কিন্তু ভুল বলে ফেলি। প্রসঙ্গের বাইরে বলে ফেলি। বা বলতে গিয়ে কম বলি বা বেশি বলে ফেলি বা ভুলই বলে ফেলি। পুরোটাই উল্টো করে ফেলি। যেমন আজকে আমি বলতে গেছিলাম আমির খান বলে ফেলছি ইমরান খান। বিরাট ভুল। আমি যাকে নিয়ে বক্তব্য দিতেছি পুরো নামটাই বারবার ভুল করে ফেলেছি। বলেছি ইমরান খান, আসলে আমির খান। তো এরকম ভুল মানুষের হতেই পারে। কিন্তু শেখ হাসিনা যা বলেন, ওই যে হায়দার ভাই বলেন, তিনি কিন্তু সেটা করবেন। তিনি যে জীবনের ঝুঁকি নিয়েছেন এটা বলেছেন, এগুলো সাধারণ কথা। তার জীবনের ঝুঁকি আছে, গ্রেপ্তারের ঝুঁকি আছে, তার ফাঁসি হইতে পারে, তাকে মেরে ফেলতে পারে, তাকে সেনাবাহিনী মেরে ফেলতে পারে, তাকে মৌলবাদীরা মেরে ফেলতে পারে। কে তাকে বাংলাদেশে এই মুহূর্তে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বাইরে যারা আছে, সবাই শেখ হাসিনাকে মেরে ফেলার জন্য তৈরি হয়ে আছে। আগেও ছিল, পারেনি। তাদের তো উদ্দেশ্য ছিল ৪ তারিখে শেখ হাসিনাকে মেরে ফেলবে, কিন্তু পারেনি। তারপরে এক নেতৃত্ব বলেই ফেলেছে তিনি শেখ হাসিনাকে ইলেকট্রিক শক দিতে চান। সংসদে, মহান সংসদে দাঁড়িয়ে একজন এমপি বলেছেন। কি হাস্যকর ব্যাপার! কোন দেশে বাস করি আমরা? যে একজন এমপি বলে, তাও নারী এমপি, যে তাকে শক দিতে চান। তিনি কি বুঝাতে চেয়েছেন আমরা জানি। তো শেখ হাসিনা এগুলো ঝুঁকি থাকবে অবশ্যই। কিন্তু আমার মনে হয় এগুলো সাধারণ কথা। যে কথা তিনি বলেননি সেগুলো থাকতে পারে না? আমরা এখানে যত কথাই বলি, কিছু কথা তো আমরা বলি না জানো। বা কিছু প্রশ্ন আছে যেগুলো আপনি করেন না। অন্যভাবে আমরা ইশারায় বলি। অনেক প্রশ্ন আছে। আপনি যদি আমাকে এখন বলেন যে শেখ হাসিনা বাংলাদেশে এসে কি প্রধানমন্ত্রী হয়ে যাবে? আপনার এই কথার তো আমি সরাসরি উত্তর দিব না। দিব কি? দিতে পারি না। বা আপনি যদি আমাকে বলেন যে ভারত সরকার কি তাকে পাঠাচ্ছে? বা আপনি যদি বলেন রাশিয়া তাকে পাঠাচ্ছে? বা আপনি যদি বলেন আমেরিকার সাথে আপোস করে তাকে পাঠাচ্ছে, আমেরিকা পাঠাচ্ছে, আমি তো এগুলোর সরাসরি উত্তর দিব না। বা আপনি এই প্রশ্নগুলো করবেন না। কিন্তু আমি যতটুকু বুঝি শেখ হাসিনা এগুলো তার সাধারণ কথা, রাজনৈতিক সভানেত্রী হিসেবে তার যেটা কথা সেটা তিনি বলেছেন। কিন্তু আমার কেন যেন মনে হয় যে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার মতো দড়ি বাংলাদেশে সৃষ্টি হয়নি। শেখ হাসিনাকে গ্রেপ্তার করে এইবার নিয়ে যাবে, সেই পুলিশগুলো এখন নাই। আর সেনাবাহিনী গ্রেপ্তার করে তো নিয়ে যেতে পারবে না। কারণ তিনি সামরিক ব্যক্তি না। সেনাবাহিনী তাকে হত্যা করতে পারে। কিন্তু সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করে কোথায় নিয়ে যাবে? পুলিশের কাছেই তো দিতে হবে। সেনাবাহিনী তো নিজে গিয়ে আদালতে দিতে পারবে না। সেনাবাহিনী তো তাকে নিয়ে ক্যান্টনমেন্টে রেখে দিতে পারবে না। এই ক্ষমতা তার নাই আইনত। পৃথিবীতে কোথাও এটা নাই। তাকে নিয়ে গ্রেপ্তার করে পুলিশের কাছে দিতে হবে। তাহলে পুলিশের কাছে দিলে পুলিশ তার কই পাঠাবে? ফাঁসিতে? বাংলাদেশে সেই জল্লাদ পয়দা হয়েছে শেখ হাসিনাকে ফাঁসি দেবে। আপনি কি মনে করেন? আপনাকে একটা জিনিস বলি আমি। ২০২৪ এর ৫ই আগস্টের শেখ হাসিনার জনপ্রিয়তা আর ২০২৬ এর জুলাইয়ের জনপ্রিয়তা একসাথে করলে তো হবে না। হবে না। আগে তার নিজের দলের মধ্যে তার জনপ্রিয়তা কমে গিয়েছিল। তার কর্তৃত্ব কমে গিয়েছিল। আর এখন উল্টো হয়েছে। তার দলের ভিতরে শতভাগ তার কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়ে গেছে। তার দলের যত কর্মী নিজেদের মধ্যে বিরোধ থাকতে পারে। আমেরিকার আওয়ামী লীগের সভাপতির সাথে অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের সভাপতির কাইজা থাকতে পারে। ব্রিটেনের আওয়ামী লীগের সভাপতির সাথে ওই যে বাইরের ফ্রান্সের আওয়ামী লীগের সাথে একটু টোকাটুকি লেগে থাকতেই পারে। অথবা মনে করেন যে জার্মান আওয়ামী লীগের ভিতরে একটু কোন্দল থাকতে পারে। থাকতেই পারে। কানাডার আওয়ামী লীগের সাথে মনে করেন যে সুইডেনের আওয়ামী লীগের একটু কোন্দল থাকতেই পারে বা আভ্যন্তরীণ কোন্দলও থাকতে পারে। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বের প্রশ্নে সবাই তো এখন ঐক্যবদ্ধ। সেটা দেশের আওয়ামী লীগ হোক আর বিদেশের আওয়ামী লীগ হোক। সুবিধাপ্রাপ্ত আওয়ামী লীগ হোক আর সুবিধা না প্রাপ্তরা তো আরো বেশি। সুবিধাপ্রাপ্তদের মধ্যে একটু দোটানা থাকতে পারে। কিন্তু যারা সুবিধা পায়নি তারা তো শেখ হাসিনার প্রতি শতভাগ নিবেদিত। তাহলে আওয়ামী লীগের ব্যাপারে কোনো আলাপ নাই। 100%। তাহলে আওয়ামী লীগের সারা বাংলাদেশের নেতাকর্মী সমর্থক কথা। এইবার আসেন যারা আওয়ামী লীগ করে না। তারাও কিন্তু এইবার শেখ হাসিনার প্রতি সমর্থন ঘোষণা করেছে। এটা আপনি হয়তো বলবেন তাহলে কোথায় কি আপনাকে লিখে দিয়েছে? না। আমরা ৬৪ জেলাতে ফোন করি। আমরা ৫৬০ টা উপজেলাতে ফোন করি। আমরা বাংলার আনাচে কানাচে অলি গলিতে আমরা ফোন করি, কথা বলি সাধারণ মানুষের সাথে। আওয়ামী লীগের নেতাকর্মী না। আমি সবচেয়ে কম কথা বলি আওয়ামী লীগের নেতাকর্মীর সাথে। বড়, বড় নেতারাও ফোন দেয় আমি ধরি না। ধরি না মানে মনে থাকে না, সময় নাই ইত্যাদি, ইত্যাদি। এইজন্য ক্ষমা করবেন। আপনারা বড়, বড় নেতা, আপনাদের মতো মহান নেতারা আমাকে ফোন করেন, রিসিভ করতে পারি না। আন্তরিকভাবে দুঃখিত।
আপনারা কর্মীদের ফোন করেন, তাহলে উপকারটা বেশি হবে। যাই হোক, সেটা অন্য বিষয়। তো সেই সাধারণ মানুষগুলো আমাকে, রিক্সাওয়ালা কি বলেছে আমাকে, যে লোকটা খেতে কাজ করে সে আমাকে কি বলেছে, যে লোকটা নৌকা চালায় সে আমাকে কি বলেছে, যে কাজের বুয়াটা ঢাকা শহরে বুয়াগিরি করে সে আমাকে কি বলেছে। বাংলাদেশের খোঁজ যদি আপনি নিতে চান, শুধু আওয়ামী লীগ বিএনপির বড় বড় নেতারা ফোন করলে তো আপনি দেশের খবর বুঝবেন না। আপনার বাড়ির খবর নিতে গেলে তো আমার ফোন করলো আপনার কামের বেটির কাছে, যে ভাইয়ের সাথে ভাবির সম্পর্কটা কি একটু বলো তো। তখন না বোঝা যাবে যে ভাবির ভাই আইছিল, তারপরে ভাইয়ের ভাই আইছিল, কি কি লাগছিল ঝগড়া একটু বলো। সে না আসল কথা বলবে। উনি কি আমাকে বলবে? শরম আছে না, তার লজ্জা আছে না? তারা ভাইয়ের সাথে শালার জন্য বেশি কাজ করছে, এটাকে আমার কাছে বলতে পারবে? হায়দ্রাবাদ বলতে পারবে, বা আমি বলতে পারবো যে আমার বই ছিল বের করে দিছি, শালির জন্য কয়না কিনে দিছি, এটাকে আমি স্বীকার করবো হায়দ্রাবাদের কাছে? কিন্তু এটা কে জানে আমার কামের বুয়া? কে জানে আমার বাড়ির আশেপাশে যারা থাকে তারা? তো এরকম খোঁজ নেই যারা আওয়ামী লীগের পরিবারের না, ইভেন যারা একটু বিএনপি ঘরনার, এমনকি জামাতে, তাদের ফোন দেয়, বলে ব্যবসার অবস্থা ভালো না। এই লোকগুলো কোথায় যাবে? আমি আপনাকে লিখে দিতে পারি, কালকে বলেছি, আজকে বললাম, বিএনপি জামাতের যারা সমর্থন করে, আমি নেতা কর্মী বলি না, যারা সমর্থন করে, সমর্থক তো আলাদা জিনিস, সমর্থক তো এদিকেও যায় ওইদিকে যাবে। এই সমর্থকের 25% শেখ হাসিনাকে সংবর্ধনা দিবে। আপনি লিখিত রাখেন, যেদিন শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিবেন আমি বাংলাদেশে প্রবেশ করতেছি, আমি বাংলাদেশে আসতেছি, যতই সুদূর করুক বাংলাদেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী কথা বাদ দেন, পুলিশ জীবন আওয়ামী লীগের ঠেকাবে না, আপনি লিখে রাখতে পারেন। আপনি কি জানেন বাংলাদেশের সবচেয়ে একটা সরকারি বাহিনী বেজায় খুশি হয়েছে, একেবারে খুশিতে পাকপাকুম কথা, সেটা পুলিশ বাহিনী। ওই যে আগে বলছে না যে পুলিশ বাহিনী পুলিশ লীগ হয়ে গেছে, এইবার রূপটা দেখতে পারবেন। এই পুলিশ বাহিনীকে এই আমার ভাবির পোলারা, জামাতিরা, হেফাজতিরা, সরমানের পীরেরা, বিএনপিরা পিটে পিটে জ্বালায় মেরে কেটে ঝোলায় এদের পুলিশ লীগ সত্যি বানায় রাখছে। সেটা দেখতে পারবেন ডিসেম্বর মাসে বাংলাদেশের পুলিশের রূপ। আজও কিন্তু পুলিশকে বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বাস করে না। কেন? কারণ তারা জানে কি অকামটা, কি অত্যাচারটা পুলিশের সাথে করেছে। আপনি যেটা বললেন, শেখ হাসিনাকে গ্রেপ্তার করার মতো কোনো ক্ষমতা বাংলাদেশের পুলিশের নাই, পুলিশ করবে না, আর্মির নাই। আর ভাবির পোলারা, বিএনপি, জামাত ডিসেম্বর মাসের 1 তারিখের পূর্ব দিন পর্যন্ত সব বাঘ ভাল্লুকের মতো কথা বলবে। 1 তারিখ রাইতে থেকে দেখবেন সব পলাতক, সব দেখবেন এর আগে চলে যেতে পারে। 1 তারিখ লাস্ট টাইম, ডিসেম্বরের 1 তারিখের আগে দেখবেন আমার ভাবির পোলারা। এমনকি আপনি দেখতে পারবেন 2, 4, 5, 10 জন এমপি পালাইছে। আপনি লিখে রাখেন আমার কথা আপনি লিখে রাখতে পারেন। 6 মাস, মাঝখানে আর 4 মাস আছে, ঠিক আছে, মাঝখানে আর 4 মাস আছে, দেখতে পারবেন যারা কিভাবে পালায়। আর সেনাবাহিনী দুইটা কাজ, হয় সেনাবাহিনী সরাসরি বিএনপি আওয়ামী লীগের পক্ষ নিয়ে আওয়ামী লীগের সাথে গণহত্যায় লিপ্ত হবে, যেটা সেনাবাহিনীর জন্য সমূহ বিপজ্জনক হয়ে যাবে, সেনাবাহিনী জানে। তাহলে বাংলাদেশ থেকে সেনাবাহিনী নামক প্রতিষ্ঠানটি বিলুপ্তি হয়ে যেতে পারে। এই ঝুঁকি সেনাবাহিনী নিবে না। এখন কি করতে পারে? সেনাবাহিনী নীরব ভূমিকা নিবে, মৌলবাদী জঙ্গিদের আটকায় দিবে। এই যে মোল্লা মিলিটারি তখন ব্যারাকে চলে যাবে, মিলিটারিকে মোল্লাদের আগে দিতে পারে। কারণ এটাই হচ্ছে তাদের একটাই, আওয়ামী লীগের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ হবে ওই যে সৈয়দ আশরাফ সাহেব বলেছিলেন যে মৌলবাদী শক্তি হবে আওয়ামী লীগের আসল শত্রু। সেটাই এবার আপনি দেখতে পারবেন ডিসেম্বর মাসে। এদের লেলিয়ে দিবে, তখন মুখোমুখি হবে। মুখোমুখি তো হবেই, কিন্তু শেখ হাসিনার সাথে কুলোতে পারবে না। ডিসেম্বর মাস এই 71-এ পরাজিত শক্তির পরাজয়ের মাস। এই 16 ডিসেম্বর মাসে আবার পরাজিত হবে, এটা আমি নিশ্চিত। কোনোভাবেই তাকে গ্রেপ্তার করা সম্ভব না। 1 লক্ষ মানুষ যদি আমাকে ঘিরে রাখে, আপনি আমাকে ধরতে পারবেন? 10 লক্ষ, 20 লক্ষ, 30 লক্ষ, 30 লক্ষ মানুষ যদি আমার আশেপাশে থাকে, আমাকে গ্রেপ্তার করতে পারবেন? আর শেখ হাসিনার জন্য কত লক্ষ মানুষ আসবে সেটা আপনারা দেখতে পারবেন ডিসেম্বর মাসে। বা এমন হতে পারে, আমার ধারণা তার আগে চলে আসতে পারেন। কারণ তিনি তো এখন তো তিনি অস্থির হয়ে গেছেন, যেহেতু ঘোষণা দিয়ে ফেলছেন, এখন তিনি কিন্তু অস্থির। তিনি যে কোনো মুহূর্তে চলে আসতে পারেন, কারণ তিনি জাতির জনক শেখ মুজিব বঙ্গবন্ধুর কন্যা, তারপর তার নাম শেখ হাসিনা। তিনি যা বলে ফেলেন তা তিনি করবেন। আর শেখ হাসিনা ঢুকে পড়লে আপনি ঠেকাইতে পারবেন না, কোনো শক্তি তাকে ঠেকাইতে পারবে না। আপনি নিশ্চিত থাকেন। কমসে কম 5 লক্ষ নারী যাবে, নারী, শুধু নারী, কম পক্ষে লিখে রাখেন 5 লক্ষ নারী তাকে সংবর্ধনা দেবে যদি রোডে আসে, রোডে আসে কম পক্ষে। আর যদি বিমানে আসে, তাও দেখবেন ঢাকা শহরে কত লক্ষ নারী যায় তাকে দেখতে, এটা আপনি দেখতে পারবেন। এগুলো কুলাবে না। শেখ হাসিনা যখন ঢুকে পড়বে, আর আপনি যেটা বলেছেন কোন দেশের জন্য আসছে কিনা প্রশ্ন করবেন, আমি জানি। আমার ধারণা পৃথিবীতে কোনো না কোনো শক্তি তো পশ্চাতে থাকবেই। কোন শক্তি তা জানি না। যেমন কমন সবাই বলবে এটা ভারত করতেছে, কিন্তু ভারত কোনো বিবৃতি দেয়নি। এই যে শেখ হাসিনা যখন বলেন না, রয়টারে সাক্ষাৎকার দেন আমি ডিসেম্বরে, ভারতের কোনো প্রতিক্রিয়া পেয়েছেন আপনি? ভারত চাণক্য নীতির দেশ, তারা যাহা করে তা বলে না, যাহা বলে তা করে না। আপনি তো ভারতকে বুঝতেই পারবেন না। ভারত যে কি করতেছে বাংলাদেশ নিয়ে, তাদের কি কৌশল, কি কূটনীতি বুঝতেই আছে না। ভারত ইন্দোনেশিয়া দখল করে ফেলবে দেখুন, মানে ইন্দোনেশিয়ার সাথে বন্ধুত্ব স্থাপন করেছে, জাপানের সাথে করেছে, অস্ট্রেলিয়ার সাথে করেছে, ইন্দোনেশিয়ার সাথে, মানে বুঝতে পারছেন জলসীমানা। তার মানে পুরো ভারত মহাসাগর, এদিকে আরব সাগর তার দখলে। এটা কি আপনারা বুঝতে পারছেন? আর বঙ্গোপসাগর নিয়ে বসে আছে এই চীন আর কি আমাদের পেয়ারা পাকিস্তান, তুরস্ক ঢুকতে পারবে নাকি?
এই যে বন্দরে এই পানি, এই যে চিটাগাং বন্দরে আর ঢুকতে পারবে? আপনি তো আমার বাড়ির উত্তরে ঢুকবেন, আমি তো আপনার চার দিক থেকে আগেই ঘেরাও করে রাখবো। আপনি ঢুকবেন কোন দিক দিয়ে? ঢুকলে তো আর বাড়াইতে পারবেন না। ভারত মহাসাগর তখন অস্ট্রেলিয়া যখন নিউজিল্যান্ড যখন সবচেয়ে মজার বিষয়, সর্বশেষ তিনি এখন নিউজিল্যান্ডে আছেন। নিউজিল্যান্ডের সাথে 40 বছর পরে দেখা করতে গেছেন নরেন্দ্র মোদী। আপনাদের কিন্তু দেখাইতেছে বাংলাদেশ নিয়ে কিন্তু তার কোনো বক্তব্য নাই। এতে যারা হাঁপানি রোগী, যক্ষ্মা রোগী তারাও বলে ভারত দখল করুন। টু শব্দটি করেছে ভারত, এটাই হচ্ছে ভারত। ভারতের কাছে অনেক কিছু শেখার আছে। তাদেরও ভুল ত্রুটি আছে। তাদেরও কিছু বড়, বড় মাথায় তো ছোট জিনিস ধরে না। কিন্তু তাদের চাণক্য নীতি কিন্তু মারাত্মক। তারা কোনো প্রতিক্রিয়া দেয়নি। রাশিয়া কোনো প্রতিক্রিয়া দিয়েছে। ইভেন আমেরিকা কোনো প্রতিক্রিয়া দেয়নি, চায়নাও কোনো প্রতিক্রিয়া দেয়নি। তার মানে কি? দাল মে কুছ কালা হ্যায়, কুছ হো রাহা হ্যায়, কুছ হোগা। কুছ না কুছ তো হোগা। ডিসেম্বর মাহিনা মে। জি, ধন্যবাদ। জি, ফরিদ ভাই, রাশেদ হায়দার ভাইয়ের কাছে আসি। রাশেদ হায়দার ভাই, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ফাতাহ কমব্যাট বা ফাতাহ ব্রিগেড কোথাও এই ধরনের নিউজও আমরা দেখেছি। সেই সংগঠনের নেতা শাহ আমানত সাবির সহ 6 জনকে যাত্রাবাড়ির কোনাপাড়া এলাকা থেকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। তারা একটা বোমা বিস্ফোরণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে। এরপরেই টনক নড়ে আইন শৃঙ্খলা বাহিনীর। আর গ্রেপ্তারের পর রিমান্ডে জিজ্ঞাসাবাদে তিনি গাজওয়াতুল হিন্দ এর প্রস্তুতির জন্য বোমা তৈরির চর্চার কথা জানান। এই ধরনের খবরই ছাপা হচ্ছে বাংলাদেশের পত্রপত্রিকায়। বাংলাদেশে কি খুব ভয়াবহ ভাবে কি দক্ষিণ পন্থার উত্থান হচ্ছে? রাশেদ হায়দার ভাই। মাসুদ ভাই, দক্ষিণ পন্থার উত্থান তো 5ই আগস্টে দেখছেন না 2024-এর, যে কোন পন্থার উত্থান হয়েছিল? ওটা কি উত্তর পূর্ব পশ্চিম নাকি? এটা দক্ষিণ পন্থা কিসের বলেন? এত দক্ষিণ, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কেন? মৌলবাদী পন্থার উত্থান হয়েছেন কিনা সেটা জিজ্ঞেস করতে পারেন সরাসরি। মৌলবাদীদের উত্থান হয়েছে, এটা তো আপনার ওই দিনই দেখছেন। 5ই আগস্ট কি উদাম নৃত্য দেখছেন? ওদের উদাম নৃত্য দেখছেন না? কারণ আপনার এটা আমরা এতদিন ধরে বিভিন্ন জনে বলে আসছে যে মৌলবাদীদের উত্থান হয়েছে, মৌলবাদীদের উত্থান হচ্ছে। আওয়ামী লীগ যখন বলছে যে এই ঘটনা, শেখ হাসিনার এই পতন, দেশের এই ক্ষয়ক্ষতি, এটা মৌলবাদীদের কারণে, আপনার ভুলে যান কিভাবে? আফগানিস্তান যখন এই তালেবানরা দখল নেয়, তখন আফগানের সরকার ছিল কি জানি নাম, আমি ভুলে গেছি, তাকে সহ 21 জন মন্ত্রীকে উল্টা লটকায়া ফাঁসি দিছিল, গাছের সাথে রাস্তার কোনায় কোনায় ফাঁসি দিছিল। এটা ভুলে যায়। সেই সিস্টেমটাই তো পুলিশ হত্যাকাণ্ড দেখছেন। গোলপোস্টে জ্বলাইছিল, মাঠের গোলপোস্টে জ্বলাইছিল। হ্যাঁ, ওই যে 17 জন পুলিশ মারলো থানায়, থানা লুট, পুলিশকে ব্রিজের উপরে ঝুলাইয়া মারছে 2 তারিখ থেকে। আপনি উত্থানটা দেখেন নাই? এরপরে আপনারা কি করলেন যে আওয়ামী লীগ আমলে সব এগুলা জঙ্গি নাটক সাজাইতো। এই যে এখন যে 6 জনকে ধরছেন মিনি কক্সবাজার থেকে, তারা বলতেছে গাজওয়াতুল হিন্দ। আবার তার আরেকটা ভিডিও আছে, সে বলতেছে আমরা জিহাদ করতে আসছি, আল্লাহর কাছে যাব, আল্লাহর কাছ থেকে আসছি, আল্লাহর কাছেই যাব, চিন্তার বিষয় নাই। তার চেহারা দেখলেই তো বোঝা যায় জঙ্গি। তবে মাসুদ ভাই, আপনি অনেক পিছায় আছেন। আরো 2টা খবর দিই আপনাকে। গতকাল রাতে রাজশাহী থেকে সেম ফাতা ব্রিগেডের আরেকজনকে ধরা হয়েছে, তার কাছে অস্ত্র আরো কি কি পাওয়া গেছে। এছাড়াও আজকে দুপুরে ঢাকার কোন একটা মসজিদে বিএনপির নেতা কর্মী বলছে, কিন্তু সাধারণ পাবলিক আমার মনে হয়, এরা ঘেরাও দিয়ে প্রায় 30 জন মহিলার ধরছে, মসজিদের ভিতরে ট্রেনিং দিচ্ছে। সাদা গাড়িতে অস্ত্র, চুয়াডাঙ্গা মডেল মসজিদ, ও চুয়াডাঙ্গা, সরি, সাদা গাড়িতে অস্ত্র ছিল, কিন্তু পাবলিক ভয়ে ওই জায়গায় যাইতে পারে নাই, কারণ ওরা অস্ত্র তাক করে ফেলছে, ওরা পালাইছে। এই অস্ত্র নিয়ে মসজিদের ভিতরে মহিলাদের ট্রেনিং দিতেছে। কোন দিকে যাইতেছে দেশ, বা কোন দিকে গেল, এরপরও কি বুঝতে বাকি হয়? এরপরও কি আপনারা বলবেন দক্ষিণ পন্থা, উত্তর পন্থা, পূর্ব পন্থা, পশ্চিম পন্থা? আরে ভাই, কোনো পন্থাই নেই, দেশ পুরা জঙ্গিবাদের পন্থা। সাদা পতাকা ঝুলে আমাদের বলা যায় এটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আমাদের কলেমার পতাকা। কলেমার পতাকা আমার কোনো সমস্যা নেই, আমি মুসলমানের বলে, আপনি আমার দেন, আমি ঘরে সাজায় রাখুন, একদম পাইন্দা সাজায় রাখবো আমি। সেটারে কালো রং, কালো ক্যালিগ্রাফি, সাদা রং, মানে যেগুলো আইএস ব্যবহার করছে সেইগুলা দিয়া ঝুলাইতেছেন। আমাদের কলেমার পতাকা, মুসলমান হিসেবে সম্মান করি, রাস্তায় ঝুলানোর দরকার নাই তো। আমরা কোরআন শরীফ খুব সম্মানের সহিত ঘরে রাখি না, বাইধা রাখি যাতে ধুলা না পড়ে। ঘরের মহিলারা নিজের কাপড় চোপড় এতবার ধোয় না যতবার কোরআন শরীফের পরিষ্কার করে রাখে, ময়লানি পড়লো। তো এই জায়গায় আপনি কলমের পতাকা কারে দেখান? 99% মুসলমানের দেশে। জঙ্গিপন্থার যে কি উত্থান, সেটা অনেক কিছু এখন মিডিয়াতে আসতে দিতেছে না, অনেক কিছুর গোপন রাখা হইতেছে, এগুলা দেখবেন।
ওই যে ফরিদ ভাই একটা কথা বললেন যে শেখ হাসিনা আসবে ঘোষণা দেওয়ার পরে যা হইছে, এই মৌলবাদী শক্তিটাকে কাজে লাগাইছে ইউনূস। গত 2 বছর ইউনূসিয়া গভর্নমেন্ট এদের কাজে লাগাইছে, এদের দিয়া বিভিন্ন ধরনের মূর্তি, মাদ্রাসা, মসজিদে যে ভাঙছে, এগুলো সব এরা। এবং এদেরকে এখন আবার পাইলা পুষা বড় করতে, যদি শেখ হাসিনা আইসা যায় তইলে তো পুলিশ তো নাই দেশে, আর্মিও হয়তো সুপে যাবো গা, এই মৌলবাদীরা যাবো সরাসরি ফাইটে আওয়ামী লীগের সাথে ফাইট করার জন্য। এই জন্য এদের এখনো রাখা হইতেছে। ট্রেনিং দেওয়া হয়েছে। হ্যাঁ, এই যে 300 জন মৌলবাদী বাইরে হয়ে গেল, ফাঁসির আসামি আজকে সংসদে বসে, ফাঁসির আসামি সংসদে বসে, ফাঁসির আসামি ছুইটা চলে গেছে, যেটা ওয়ার্ল্ডের টেরর লিস্টের আসামি বাংলাদেশে যাদের ধরা হয়েছিল, তাদের আজ পর্যন্ত ধরতে পারলেন না কোথায় আছে তারা, কি করছে তারা, কি খাইতেছে, এটাই তো বুঝতেছেন না আপনার। এরপরও যদি আপনি এখন প্রশ্ন করেন যে ভাই মৌলবাদীরা কি আসলো কিনা, গাজওয়াতুল হিন্দ হবে কিনা, আরে এরা তো শয়নের স্বপনে জাগরণের নিশীতে গাজওয়াতুল হিন্দি দেখে। গাজওয়াতুল হিন্দ এই শব্দ পাইছে কোথায় জানি না, আজ থেকে যে 1500 বছর আগে যখন কোরআন নাজিল হয়েছে তখন হিন্দ নামে কোনো শব্দই আসেনি, কিন্তু পাইয়া গেছে গাজওয়াতুল হিন্দ। এবং এই যে ফাতা ব্রিগেড, ফাতা ব্রিগেড হচ্ছে যে পৃথিবীর সর্বপ্রথম সন্ত্রাসী সংগঠন মিডল ইস্টের, ফাতা ব্রিগেড, ওরাই সন্ত্রাসী সংগঠন ছিল, ওইটারে পিটাইয়া দুচাইছিল ইসরায়েল, এখন আবার দুচাইছে গাজাতে, কিচ্ছু নাই গাজার, আর লক্ষ লক্ষ মানুষ মরছে এই শয়তানদের কারণে, এরা আবার বাংলাদেশও লক্ষ লক্ষ মা বোন মারাবে। ধন্যবাদ মাসুদ ভাই। মাসুদ ভাই শুনতে পাচ্ছেন? জি, শুনতেছি। ফরিদ ভাইয়ের কাছেও আসি ব্যাপারে। ফরিদ ভাই, রাশেদ হায়দার ভাই বলছেন দক্ষিণ পন্থা নয়, জঙ্গিবাদের উত্থান হয়েছে। আপনার কি মনে হয়? কম সংক্ষেপে যদি বিষয় একটু আলোচনা। জি জি জি, তাই তো। আপনারা ওই যে মানে পেটের পোলা ধরা পড়ছে, তো তাই দক্ষিণ পন্থা বলে বাংলাদেশ সরকার। দক্ষিণ পন্থা আবার কি? এরা সরাসরি নিজেদের জঙ্গি বলে। যারা গাজওয়াতুল হিন্দ করার জন্য বসে আছে, এরা জঙ্গি না কি? এই ব্যাপারে রাশেদ ভাই সুন্দর কথা বলছে যে 1400 বছর আগে তো হিন্দি নামে কোনো শব্দই ছিল না। গজওয়াতুল হিন্দ তারা কোথায় পেলো, এটা তো আমরা বুঝে আসে না। যাক, সেটা অন্য বিতর্ক। কিন্তু এদের যে স্বপ্ন গজওয়াতুল হিন্দ, তারা নিজেরা স্বীকার করেছে, তারা আদালতে স্বীকার করেছে, তারা এগুলো রিমান্ডে নিয়ে এরা নিজেরাও বলেছে, তাদেরকে পেটায় নাই। এখন তারা বলতে পারো না যে আওয়ামী লীগ সরকার তাদের পিটিয়ে এগুলো তথ্য নিছে, বাদের মুখ থেকে বের করেছে। আসলে তো তা না, এরা তো নিজেরাই বলেছে। এমনকি আদালত বলেছে, তাদের কেউ কিছু বলে নাই। তারা আদালতে সাক্ষী দিছে যে তাদের নাকি কোনো রকম কষ্ট দেয় নাই, কোনো রকম পেটায় নাই, কোনো রকম চাপ দেয় নাই, তারা নিজেরাই স্বীকার করছে। শুধু তাই না, এরা এমনই যে জঙ্গি, যে এমনই মারাত্মক, এরা চুরি, ছিনতাই, হত্যা, ধর্ষণের পক্ষে ইসলামের ফতোয়া দিয়ে দেয় যে কি কি করে ডাকাতি যায়, কি করলে ছিনতাই যায়, তাও তারা বলেছে। এবং তারা মুসলমানই মনে করেন অন্যদের। এদের যে মেন্টাল প্রিপারেশন তো ভয়ঙ্কর। এরা তো জঙ্গি। এখন তো কি বলবে? এখন এমনিই তো আর ইসরায়েলের রাষ্ট্রদূত তো এমনি বলে নাই যে বাংলাদেশে আপনার হামাসের ঘাঁটি আছে, এমনি কি বলেছে? এরা তো তাই, এরা প্রক্সি দিতে আসছে ইরানের পক্ষে, হিজবুল্লাহর পক্ষে, হামাসের পক্ষে। এই জন্য বাংলাদেশ এগুলো তৈরি হয়েছে। এদের মগজ এগুলো কারা ঢুকাইলো, এদেরকে ধরতে হবে। কিন্তু এই সরকারই তো এদের জামায়া ধরে রাখছে, ইউনূস এদের জামায়া ধরে রাখছে, জামাত এদের, এরা তো জামাতেরই পার্ট অ্যান্ড পার্সেল, ওয়াকারও এদের জামায়া ধরে রাখছে। যদি কখনো আওয়ামী লীগ ঢুকে যায়, শেখ হাসিনা চলে আসে, তাহলে এদের মুখোমুখি করবে, বলবে যে ইসলামের সাথে শেখ হাসিনার আওয়ামী লীগের যুদ্ধ, এগুলো বলবে তারা। এগুলো তাদের পরিকল্পনা। এটা তো অবশ্যই জঙ্গিবাদী, কোনো সন্দেহ না। চেহারা দেখেন না এদের, চেহারা, কথা, কাজ দেখেই তো বোঝা যায়। আপনারা দেখে কেউ বলবে জঙ্গি? কেউ বলবে না। আমরা দেখে কেউ বলবে না। এদের দেখেই তো বোঝা যায়। যে এদের পোশাক, এদের চুলের কাটিং দেখেন, কি বোঝা যায়? এরা অবশ্যই জঙ্গি। এরা বাংলাদেশ এবং পৃথিবীর জন্য হুমকি। এরা শুধু বাংলাদেশ না, মুসলমানের জন্য হুমকি, সারা পৃথিবীর মানুষের জন্য, সংস্কৃতির জন্য, শিক্ষার জন্য, সাহিত্যের জন্য, বিজ্ঞানের জন্য, দর্শনের জন্য। এই সমস্ত মুসলমানেরা, এই জঙ্গিবাদী, এই ফাতা গ্রুপ জাতীয় মুসলমানগুলো, এরা হলো বিপজ্জনক সারা পৃথিবীর জন্য। জি, ধন্যবাদ। জি, ফরিদ ভাই, রাশেদ হায়দার ভাই কিন্তু আরো একটা কথা বলেছেন যে এদেরকে মাঠে ধরে রাখা হয়েছে। আওয়ামী লীগ, শেখ হাসিনা ফিরলে যদি আওয়ামী লীগ মাঠে নামে তাদের সাথে ফাইট করবে। এটা তো এক ধরনের গৃহযুদ্ধের কথা বলা হচ্ছে। রাশেদ হায়দারও যেটা বললেন যে তাহলে তো দেশে গৃহযুদ্ধ বেঁধে যাবে। ফরিদ ভাই, আপনার কি মনে হয় দেশে এই ধরনের সিচুয়েশন তৈরি হবে? আমি তো বলেছি, রাশেদ হায়দার ভাই যেটা বলছে ওটা আমিও বলেছি। আমি তো বলেছি যে সৈয়দ আশরাফ সাহেবের কথাই ঠিক। এই বাংলাদেশে আওয়ামী লীগের জন্য সবচেয়ে বিপজ্জনক হবে এই মুসলিম মৌলবাদী শক্তি। সেই সময় এসে গেছে। এখন মুখোমুখি হচ্ছে। এরা সরাসরি এই মুহূর্তে, এরা সরাসরি আওয়ামী লীগের সাথে এরা ফাইট করে। এরা আওয়ামী লীগের মুসলমান মনে করে না। এরা তো বিএনপিরই মুসলমান মনে করে।
এদের মাঠে নামিয়ে দিবে এই জঙ্গিবাদীদের। বলবে যে এরা হিন্দুর দালাল। এক মৌলবি তো দেখলাম মৌলবি দেখলাম বলতেছে বক্তব্যে যে মুশরিকের দল হচ্ছে আওয়ামী লীগ। আজকে বলছে দেখলাম এক মৌলবি। এই মৌলবিদের আওয়ামী লীগ পালছে। আমরা খুব খারাপ। আমরা নাকি ভোট কমাই। এরা ভোট বাড়ায়। যারা বলে আওয়ামী লীগ হলো মুশরিকের দল। যারা বলে এরা নাকি ভোট বাড়ায় আওয়ামী লীগের। জীবনে এরা ভোট দিবে? কোনদিনই দিবে না। ওই যে মডেল মসজিদ বানাইছে ওইখানে জঙ্গিদের নারীদের ট্রেনিং দিচ্ছে। এটা তো আমরা জানতাম। এগুলো ঘাঁটি হয়ে যাবে জামাতিদের, হেফাজতিদের, ইসলামী জঙ্গিদের ঘাঁটি হয়ে যাবে। তাই সেটা অন্য প্রসঙ্গ। অবশ্যই বাংলাদেশে এদের সাথেই, কারণ সেনাবাহিনী সরাসরি ফাইটে আসবে না। কারণ সেনাবাহিনী যদি ফাইটে যায় আওয়ামী লীগের নেতাকর্মীর সাথে কয়জন মারবে? ১০০ জন, ২০০ জন মারা পরেই তো এই দেশের সেনাবাহিনী পৃথিবীতে নিষিদ্ধ হয়ে যাবে। মিশনে যাওয়া তো দূরের কথা, মসমসায় টাকা খাওয়া তো দূরের কথা, শত গেটি ধরে বের করে দেওয়া শুরু করবে মিশন থেকে। তো এই ভয়ে তারা সরাসরি যাবে না। এই সমস্ত জঙ্গিদের ওয়াকারের ভাগনা তো এরা। এরাই হলো ওয়াকারের ভাগিনা, ওয়াকারের ভাতিজা, ওয়াকারের বাইরের ছেলে এরা। এদের তৈরি করে রাখছে। এদের আওয়ামী লীগের মুখোমুখি করবে। করে আওয়ামী লীগকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে। আওয়ামী লীগকে ব্লেম দেওয়ার চেষ্টা করবে। এই যে দেখো মুসলমানের সাথে শেখ হাসিনার ফাইট, আওয়ামী লীগের ফাইট, এগুলো তারা বলার চেষ্টা করবে। এটা এইজন্যই তাদের তৈরি করে রেখে। আর আপনি যেটা বললেন যদি বাধা দেয়, আওয়ামী লীগকে যদি দেশে ঢুকতে বাধা দেয়, শেখ হাসিনাকে দেশে ঢুকতে বাধা দেয়, শেখ হাসিনাকে যদি ফাঁসি দিতে চায়, তো গৃহযুদ্ধ তো অনিবার্য। এই সমস্ত ভাবির পোলাদের যদি লিল্লাখোরদের যদি লিল্লাখোর মৌলবীরা যদি এত শক্তিমান হয়, তাহলে আওয়ামী লীগ তো লিল্লাখোর দল না। আওয়ামী লীগ তো লিল্লা দেয়। ছাত্রলীগ তো লিল্লা দেয়, লিল্লা খায় না তো। আর সাদাবাজ যদি বলেন বিএনপি তো শেষরা সাদাবাজ, এরা তো সাদাবাজ হিসেবে তো আওয়ামী লীগ শেষরা না। আমাদের পীরের চর্ম নাই চামড়া নাই বলেছেন আওয়ামী লীগ হলো শাহী সাদাবাজ। সাদাবাজ হিসেবে তারা শাহী, এবং লিল্লাও তারা দেয় মৌলবীদের। লিল্লাখোর মৌলবীরা যদি যাত্রাবাড়ি, চিটাগাং থেকে আইসা, সাভার থেকে আইসা, মিরপুর থেকে আইসা আওয়ামী লীগের উপর হামলা করতে পারে, তারা শক্তি প্রদর্শন করতে পারে, তাহলে আওয়ামী লীগ তো লিল্লা দেয়, ছাত্রলীগ তো লিল্লা দেয়। তাহলে তারা তো তখন ছেড়ে কথা বলবে না। কারণ লিল্লাখোরদের লিল্লা দেওয়া আল্লাহ তো ছেড়ে কথা বলবে না। মুখোমুখি হবে। ৭১ কি হই নাই আমরা মুখোমুখি? আবারও হবো। আমাদের উত্তরসূরিরা, পূর্বসূরিরা হয়েছে, এবার আমরা হবো। মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ আবার সেইরা সেইম দেখে, সবকিছুই হয়। আপনি দেখেন ৭১-এর চিত্র, বর্তমান চিত্র একই। সেই দেশগুলো, সেই গোষ্ঠীগুলো, সেই রাজনৈতিক দলগুলো, সেই মানুষগুলোই আজকে আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধ এগুলো বিরোধিতা করতেছে, শেখ হাসিনার বিরোধিতা করতেছে, বঙ্গবন্ধুর বিরোধিতা করতেছে। সেইম। এখন শুধু আওয়ামী লীগ ১৬ তারিখে, সরি, যদি আমার ধারণা ডিসেম্বরের ১৬ তারিখের মধ্যেই জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসবেন। ১ তারিখেও আসতে পারেন বা আগেও আসতে পারেন। অবশ্যই মুখোমুখি হতে হবে। এদের তো মুখোমুখি হবেই। আমি তো বারবার বলেছি যে বাংলাদেশ আওয়ামী লীগকে মোল্লা মিলিটারি মুখোমুখি হতেই হবে। প্রতিদিন মরে কি লাভ? বহু আগেই বলেছি যে সাঁতারের উপরে পানি নাই। বহু আগেই বলেছি। ১০ ফিটও সাঁতার, ১০০ ফিটও সাঁতার, ৫০০ ফুটও সাঁতার। যে সাঁতার জানে তার কাছে তো সমস্যা না। সাঁতার না জানলে তো আপনার কাছে কোমর পানি তো বিপজ্জনক আপনার জন্য। সাঁতার আপনাকে দিতেই হবে। আওয়ামী লীগকে সাঁতার দিতেই হবে। পানি যতই হোক। মানে মুখোমুখি হতেই হবে। তাই আগে একবারে মরে ভালো। বারবার আপনি জেলে মরবেন, ঘরে মরবেন, বাইরে মরবেন, হাসপাতালে মরবেন, জেল গেলেন, দরকার কি? আওয়ামী লীগ তো জানে যে ৫ বছরে তারা কত মারা যাবে। তার জন্য তারা নেমে গেছে মাঠে, ডিসেম্বরে নেমে যাবে ঘোষণা দিয়েছে। এবং এটাই স্বাভাবিক। আর এরা যদি মুখোমুখি হয়, তাহলে তখন সংঘর্ষ অনিবার্য হয়ে উঠবে। তখন সংঘর্ষটা অনিবার্য হয়ে উঠবে যদি এরা আওয়ামী লীগকে বাধা দেয়, শেখ হাসিনাকে গ্রেপ্তারের চেষ্টা করে, বা শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার চেষ্টা করে, বা তাকে হত্যা করার চেষ্টা করে। গৃহযুদ্ধ অনিবার্য এবং হবেই। কারণ এই মৌলবাদীরা আওয়ামী লীগকে এত সহজে ক্ষমতা দিবেন। আমি আগেও বলেছি বাংলাদেশে আওয়ামী লীগকে, ছাত্রলীগকে ভরসা নয়, রাজাকার আলবদরদের জন্য ভয়ঙ্কর রূপে ফিরতে হবে। সেই দিন সম্ভবত ক্রমাগত। জি। ফরিদ ভাই, এর মধ্যে ভালো কিছু খবরও আছে। আহ, এই যে যেই সমস্যাগুলো দেশে তৈরি হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনীর হাতে কেউ কেউ আটক হচ্ছেন, আপনারা বলছেন জঙ্গিবাদের উত্থান হচ্ছে। এর মধ্যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে একটা বৈঠক করেছেন, এবং সেই বৈঠকের আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী নগর নিরাপত্তা ও পুলিশ প্রশিক্ষণে পাকিস্তানের সহযোগিতা কামনা করেছেন। এতে আশা করি তো আমাদের আইন শৃঙ্খলা বাহিনী অনেক নিয়ন্ত্রণে চলে আসবে। আপনার কি মনে হয়? এই কথা শুনলে তো পুরান ঢাকার ঘোড়ায় আসবো যে পাকিস্তান এসে বাংলাদেশের নগর নিরাপত্তা দিবে। সেই দেশে ওদের নিজেদের নিরাপত্তা খালে আর বিলে, ওদের নিরাপত্তার পাশাই খালে আর বিলে, সেই পাকিস্তানিরা যারা যেদিনে বৈঠক করছে সেদিনও পাকিস্তানে ৪২ জন মারা গেছে, পুলিশ আর সেনাবাহিনীর লোক, আর সাধারণ জনগণ তো মারাই গেছে। যাদের প্রতি শুক্রবারে নিজেরা বম্বিং করে উড়াই ফেলে, যাদের দেশের নিজেদের মসজিদে গিয়ে বাঙ্কার বানায় রাখতে হয়, বস্তা অনেক পাথরের বস্তা, বালুর বস্তা দিয়ে বসে থাকতে হয়, তারা আসবে বাংলাদেশে নিরাপত্তা দিতে? হাসবো না কি করবো ভাই? এটা তো জোকস অফ দা ইয়ার, এই সেঞ্চুরির ইয়ার না, জোকস অফ দা সেঞ্চুরি, এই শতাব্দীর সেরা কৌতুক যে বাংলাদেশ ঢাকা পাকিস্তান আসবে বাংলাদেশে ঢাকা শহরে নিরাপত্তা দিতে। এগুলো শুনলে বললাম তো পুরান ঢাকার ঘোড়ায়ও হাসবে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যে কথা বলছেন, এর চেয়ে হাস্যকর পৃথিবীতে আর কোনো দ্বিতীয় কিছু হতে পারে বলে আমার মনে হয় না। আজকাল তো কমেডি, বাংলাদেশে তো আর কোনো জোকার টোকার নেই। দিলদার নাই মারা গেছে, আফগানি মারা গেছে, মতি মারা গেছে, টেলিস আমাদের আছে কি নাই মনে নাই আমার। তো এখন তো কৌতুক অভিনেতা দরকার। হারুন কিসিঞ্জারেরও এখন খুঁজে পাই না।
তো এখন মোটামুটি কে কৌতুক করবে? এখন কৌতুক আমাদের রাজনীতিবিদেরাই, মৌলবীরা। ইদানিং আগে ছিল মৌলবীরা কৌতুকের জায়গা নিয়ে নিয়েছিল, এখন আমাদের রাজনীতিবিদেরা কৌতুকের জায়গা নিয়ে নিছে। আপনি দেখতেছেন না, যার 5টা ভোট নাই সে বলে আওয়ামী লীগকে থাকতে দিবে না, যার যে 17 বছর কেসি গেট থেকে বাড়াইতে পারে না সে বলে যে আওয়ামী লীগে 50 বছর ক্ষমতায় আসবে না। তাহলে এই দেশে আর কি হচ্ছে? এগুলো তো জোক ছাড়া আর কিছু না। আপনি যে কথাটা বললেন, আপনি বলেন তো পৃথিবীতে হাসবে মানে পৃথিবীর কোন দেশের মানে কত বড় আকলহীন হলে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি মনে করছিলাম তিনি ছাত্র জীবনে মেধাবী ছিলেন, তিনি তার আমলা জীবনেও মেধাবী ছিলেন, বিচারকও ছিলেন শুনেছি। ওরে বাবা, এরকম আকল আল্লাহ লোকের তো জানি না আমি, যে পাকিস্তানের কাছে গিয়ে নিরাপত্তা চায়, অর্থাৎ শিয়ালের কাছে বলতেছে যে মুরগি পাহারা দাও, বিষয়টা এরকম। ওদের নিজের দেশে খালে আর বিলে, ওদের গুলো দেশের গোয়া খালে আর বিলে আসছে ঢাকা শহরে নিরাপত্তা দিতে। এর ভাই এটা নিয়ে আসলে রুচি আর বাড়তেছে না এগুলো কথা বলতে। হাসবে তো মানুষ, হাসা ছাড়া তোর উপায় নাই। যেই দেশে সারাদিনই তাদের নিজেদের দেশের মধ্যে মারামারি হয়, কাটাকাটি হয়, ধরাধরি হয়, যেই দেশে নিজেদের সেনাবাহিনী নিরাপত্তা নাই, রেলগাড়ি উড়ায় দেয়, সেই লোক আসছে আমাদের বাংলাদেশে নিরাপত্তা দিতে, ঢাকার নিরাপত্তা দিতে। আসতে দেন, আসতে বলেন, দেখি আমরা কি নিরাপত্তা তারা দিতে পারে। আসুক তারা, আমরা দেখি। তারা তো এখন সারাদিন দেখলাম না আমরা, ব্ল্যাক সেপ্টেম্বরে গিয়েছিল জর্ডানের সরকারকে নিরাপত্তা দিতে, সেখানে গিয়ে 25,000 ফিলিস্তিনি মেরে ফেলছে। আসতে বলেন আবার, পাকিস্তানিদের আসতে বলেন এই দেশে, দেখেন কি করে তারা। তবে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর বোধহয় তার বোধহয় মতিভ্রম ঘটেছে, মানসিক রোগ হয়েছে, তাই এটা বলেছে। তাছাড়া এটা সম্ভব না বলা। জি জি, ফরিদ ভাই, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মোটামুটি পাকিস্তান যে দেশ আপনি যেটা বললেন যে তারা নিজের দেশের নিরাপত্তাই দিতে পারে না, তাদের রাজধানীর নিরাপত্তাও দিতে পারে না, সেখানে প্রতিদিন তাদের সেনাবাহিনী মারা যাচ্ছে, সাধারণ মানুষ মারা যাচ্ছে, সেখানে জঙ্গিবাদের উত্থান হয়েছে, এমনকি ওসামা বিন লাদেনকে গ্রেপ্তার করেছে পাকিস্তান থেকে মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেপ্তার করে নিয়ে তাকে তারা তাদের মতো করে মেরে ফেলছে, বা তাকে তারা বিচার করছে কিনা জানি না, তাকে মেরে সাগরে ফেলেছে যুদ্ধচান। কি বললেন এই কমেন্টটার অর্থ বুঝি নাই। একজন একটা কমেন্ট করলেন, আমরা দুই একটা কমেন্ট নেই, তারপরে আমরা শেষ করে দেব। কমেন্ট করলেন, দেশ হাসিনা ফিরে আসলেও দেশের করতে কমপক্ষে 15 বছর লাগবে। ফরিদ ভাই এই ধরনের কমেন্ট করেছেন, দেশের কোথাতে যাচ্ছেন যে খুব খারাপ। তারপরে ঠিকই বলেছে, যে দর্শক মন্তব্য করছে তার সাথে আমি একমত, যে দর্শক মন্তব্য করছে তার সাথে আমি একমত। আরেকজন বললেন, বাংলাদেশের আরো চরমপন্থী হয়ে ওঠা একটি ভালো লক্ষণ, তাদের এটি প্রয়োজন। বাংলাদেশকে আরো চরমপন্থী হতে বলছেন আর কি, তাহলে আরো ভালো হবে এরকম কথা। কি বললেন আরেকজন? ওনার কথায় মনে হলো যে হার চিজ পয়দা হতা হয়, হার কারবালা কি বাত, শেখ সাদি এটা বলে গিয়েছিলেন। আরেকজন বললেন, এটাকে নকল করে, এটাকে নকল করেছিল আল্লাহ। জি, আরেকজন দর্শক কমেন্ট করলেন, আমার মনে হয় সালাউদ্দিন সাহেব আমেরিকার মন জয় করার জন্য পাকিস্তানের কাছে নগর নিরাপত্তা চাইছে। মন জয় করার জানে না, তো আমেরিকার স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছিল নাকি? এটা হইলো পাকিস্তানকে এই কথা বলে, পাকিস্তানকে এই প্রস্তাব দিয়ে ভারতকে ভয় দেখাইছে শিলং সালাউদ্দিন, যিনি 9 বছর ভারতে নিরাপদ ছিলেন। শিলং সালাউদ্দিন এটা পাকিস্তান ভারতকে ভয় দেখাইতেছে। আচ্ছা, ঠিক আছে, এটা ভারতকে ভয় দেখাবে, এটা আমরা বুঝি, এটা পিটলামি করছে, একটু আর কি। আচ্ছা, আরেকজন বললেন, শেখ হাসিনার জন্য কোটি কোটি মানুষ প্রস্তুত। আসলে কি কোটি কোটি মানুষ প্রস্তুত? কমেন্টটা দেখান যিনি করেছেন, খায়রুল ইসলাম। আমার এখানে সিস্টেম একটু প্রবলেম হচ্ছে, কমেন্টগুলো শো হতে একটু টাইম নেয়। কমেন্ট করেছেন শেখ হাসিনা আসলে কোটি কোটি মানুষ তাকে অভ্যর্থনা জানানোর প্রস্তুত, উনি সত্য কথা বলেছেন। শেখ হাসিনাকে বাংলাদেশের কোটি কোটি মানুষ অভ্যর্থনা জানানোর জন্য প্রস্তুত আছে, এটা আমি তার সাথে একমত এবং এটা সত্য।